আজ 25 ডিসেম্বর, বড়দিন। তো আজ আমরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেইলাপাড়া নামক একটি স্থানে যাচ্ছি। সেখানে একটি চা বাগান এবং মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্তম্ভ আছে, যেখানে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় সেই জায়গাতে বসেই যুদ্ধের প্ল্যানটা করেছিল। সেক্টরগুলো কীভাবে হবে এসব পরিকল্পনা যে জায়গাতে করা হয়েছিল সেই জায়গাতে যাচ্ছি। সেই স্মৃতিস্তম্ভটা দেখব, প্লাস সেখানে চা বাগান রয়েছে। এই দুপাশে অলরেডি দেখতে পাচ্ছেন এই চা বাগান এখান থেকে শুরু হয়ে গেছে। রাস্তার দুপাশ থেকেই চা বাগান দেখা যাচ্ছে। এটা সম্ভবত সুরমা চা বাগান, এটার নাম। অনেক বড়, এখান থেকে স্পট পর্যন্ত পুরাটাই চা বাগান এবং রোডটা খুবই সুন্দর। এই রোডটা দিয়ে চুনারঘাট, ব্যারিস্টার সুমনের যে এলাকা সেই চুনারঘাটও যাওয়া যায়। প্লাস এই রুটটা শেষ মাথা হলো আবার শায়েস্তাগঞ্জে যা এটা মিশছে। আমরা ইতিমধ্যে পৌঁছায় গেছি। তো এখানে যাওয়া যায় মেনলি যদি কেউ যেখান থেকে আসুক, ঢাকা থেকে আসুক, যে জায়গা থেকে আসুক, কেউ যদি সরাসরি গাড়ি নিয়ে আসে তার জন্য তার কোনো চিন্তাই নেই। কিন্তু কেউ যদি বাস দিয়ে আসে তাহলে প্রথমে তাকে মাধবপুরে নামতে হবে আর কি। মাধবপুরে নামতে, অথবা যদি কেউ সিলেটের দিক থেকে আসে তাহলে শায়েস্তাগঞ্জ নামতে হবে। মাধবপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি অ্যাভেলেবল পাওয়া যায়। সিএনজি দিয়ে সেই স্থানে যাইতে 250 থেকে 300-র মধ্যে যাওয়া যায়। আমরা আপ অ্যান্ড ডাউন নিয়েছি। তো আমরা আপ অ্যান্ড ডাউন 500 টাকা কন্ট্রাক্ট আমরা নিচ্ছি। এই অলরেডি আমরা স্মৃতিস্তম্ভে পৌঁছাইছি। এখানে একটি চমৎকার স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছিলেন, যে একটি বুলেটের ছবি। তো প্রথমে আমি সেটাকে ভেবেছিলাম দূর থেকে যে এটা বোধহয় হিন্দুদের একটা তীর্থস্থান, শিবলিঙ্গ বোধহয় হতে পারে। কিন্তু পরে কাছে যেয়ে যখন দেখলাম সেটা দেখি যে না, একটি বুলেটের ছবি। যাক, এলাকাটা দেখেই মুগ্ধ হয়ে গেলাম। চা বাগান ওই পাশে জঙ্গলও আছে। আর একটি সবচেয়ে বড় কথা, যেখানে একটা প্রাকৃতিক এই স্মৃতিবস্তুটা দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখা গেছিলো শিবলিঙ্গের মতো, কিন্তু আসলে এটা একটা বুলেটের রাইফেলের গুলির একটা মানে প্রতিকৃতি। এটা একটা স্তম্ভ, এটাই স্মৃতিস্তম্ভ মূলত। তো সেখানে সেক্টর কমান্ডাররা কে কে কোন যুদ্ধে কোন কোন জায়গায় যাবে সেটার একটা প্ল্যান করেছিল এই এলাকায় বসে। যেহেতু মুক্তিযুদ্ধের কমান্ডিং বাংলাদেশের চিফ ছিল জেনারেল ওসমানী, তার বাড়ি কিন্তু সিলেট। তো সেই সেন্সেই এখানে বসে তারা প্ল্যান করেছিল। সেক্টর কমান্ডারগুলো এখান থেকে কে কোন সেক্টর নিয়ে যুদ্ধ করবে সেটার একটা প্ল্যান করেছিল। তো বলা যায় মুক্তিযুদ্ধের প্রথম আর্মি পর্যায়ের প্ল্যানটা এখান থেকে হয়েছিল আর কি। তো আর এই এলাকাটা কিন্তু আগরতলার খুব কাছাকাছি, অত্যন্ত কাছে। এই কিছু অধিক সামনে কিছু দূর গেলেই ত্রিপুরা রাজ্য এবং তার আগরতলা। ত্রিপুরা রাজ্যের আগরতলা কিন্তু খুব বাংলাদেশের একের গা ঘেঁষানো। বাংলাদেশের কোনো বর্ডার কিন্তু, যে বর্ডার পার হওয়ার সাথে সাথে একটা দেশের রাজধানী, একটা রাজ্যের রাজধানী আর কোনো বর্ডারের মধ্যে নাই। কেউ যদি বেনাপোল দিয়ে ক্যালকাটা যায়, বেনাপোল থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার পথ, তারপরে কিন্তু ক্যালকাটা শহর। আর কেউ যদি আশুগঞ্জ দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যদি কেউ আগরতলা যায়, জাস্ট যেখানে ইমিগ্রেশন তার ওই পারেই কিন্তু আগরতলা। রিক্সায় যদি মূল টাউনে যেতে ওইখান থেকে 10-15-20 টাকা লাগে অনলি। তো আমি একবার গিয়েছিলাম, সেই আগরতলা এখান থেকে খুব কাছে। এখান থেকে কিন্তু আগরতলার বিমান ওঠানামা দেখা যায়। আর এই যে প্রাকৃতিক লেক, এই লেকটা কিন্তু প্রাকৃতিক। শীতের দিনেও মোটামুটি অনেক পানি আছে, এবং এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য, যেটার মধ্যে প্রচুর লাল শাপলা হয়। ঠিক লেকের ওই পারেই একটা বিশাল একটা জঙ্গল আছে, কিন্তু আমরা যাই নাই, কারণ সময় ছিল না। এদিকে শুধু আমরা চা বাগান আর লেকের আশেপাশে ঘুরেছি, কারণ আমরা যখন গেছি তখন অলরেডি 4:30 বেজে গেছে। আর সিএনজি ড্রাইভারকে বলছি যে আমরা মাত্র আধা ঘন্টা ঘুরবো, 5টার মধ্যে ফেরত যাব। তো আমরা তাই কথা রাখছি। আমরা শুধু লেকের পাশ দিয়ে
আর চা বাগানের পাশ দিয়ে ঘোরাঘুরি করছি। তবে দেখে খুব ভালো লাগছে, কেন প্রকৃতির থেকে সুন্দর কিছু হতে পারে না। চা বাগানগুলো আসলে এত সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখেন লেকটা লাল শাপলা বোঝা যাচ্ছে না, যেহেতু কুয়াশা ছিল, অন্ধকার অন্ধকার ভাব আছে, কোনো রৌদ্র নাই, তো এই জন্য লাল দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর সুন্দর পুরো লেকের মধ্যে লাল শাপলা দিয়ে ভরা। আর তারপর লেকে অনেক পানি আসছে। কী কারণে যেন শীতের কোনো পাখি দেখলাম না, হয়তো আরও কিছুদিন পরে আসতে পারে এখানে পাখি, যেহেতু পাখিগুলো সাধারণত জানুয়ারি মাসের দিকে সম্ভবত আসে আর কি। আর এই চা বাগানটা অনেক বড়, এবং এই চা বাগানটা একটা বৈশিষ্ট্য যেটা মোটামুটি সমতল ভূমির মধ্যে চা বাগানটা। অন্যান্য চা বাগান যেগুলো দেখছি সাধারণত পাহাড়ের গায়ে পাহাড় কেটে কেটে বানাইছে, কিন্তু এটা কিন্তু অনেকটা সমতল ভূমি বলা যায়, অত বেশি টিলা জাতীয় আর কি, মানে পাহাড় না। সমতল ভূমিতে প্রচুর মানে চা বাগান অনেক বড়, কিন্তু অনেক দূর থেকে চা বাগান শুরু হয়েছে। চা বাগানের কোনো শেষ আমি দেখতে পাই নাই, কেন শেষ দেখতে হলে কয়েক কিলোমিটার হাঁটতে হবে আর কি। আর ওই লেকের পাহাড়ে যাওয়ার বুদ্ধি আছে, ওই কোনা দিয়ে যাওয়া যায় ইচ্ছা করলে, কিন্তু আমরা যেহেতু বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য যাইনি। তো চা বাগানের ভিতর দিয়ে আমরা সাইড দিয়ে ঘুরছি, আবার অনেকেই ভিতরে ঢুকছি। তো আমি সাধারণত আমার পরিবার পরিজন নিয়েই সবসময় ভ্রমণ করি বেশিরভাগ ক্ষেত্রেই। তো আজকে আমার সাথে আছে আমার স্ত্রী আছে, আমার বড় মেয়ে আছে, বড় মেয়ের হাজব্যান্ড আছে, তাদের বাচ্চা আছে 2.5 বছরের অ্যালেক্স, আর আমার ছোটো মেয়ে আছে। আমরা এই 5 জনেই আমরা সেখানে গিয়েছি। আর তো সারাদিন আমাদের ভালোই কাটছে, নাতি সহকারে আমরা 5 জন। তো আমার নাতি ওই মোটামুটি সে একটা হাতে গাড়ি পাইছে, রাস্তায় গাড়ি কিনছি, ওইটা নিয়ে এসে ব্যস্ত। তো খুবই সে লক্ষ্মী একটা ছেলে, সে কোনো কান্নাকাটি করে না। সেও ভ্রমণ করলে তার কান্নাকাটি নাই, সে আমাদের সাথে হাঁটবে, কোলেও নেওয়া লাগে না, সেও দেখে, সেও এনজয় করে, ভ্রমণ খুব পছন্দ করে আমার নাতি। তো আমরা হাঁটতেছি, এই চা বাগান আমরা দেখব। তো আমি চা বাগানের ভিতর বেশি ঢুকি নাই, 2টা কারণে। এক হচ্ছে যে হয়তো সাপ টাপ থাকতে পারে, একটা জিনিস। আর একটা জিনিস থাকে যে বাঙালিরা যেগুলো করে অনেক কিছু মানে থাকে আর কি, বিষটা থাকে, মানব বিষটা থাকে, সেই জন্য আর কি আমি এটার মধ্যে ঢুকি নাই। তো এটা কেন করে আমি যাই না। আর প্রচুর নোংরা করে, দেখছেন কি কত কিছু ফেলে রেখে গেছে দিকে, এত সুন্দর যে কোনো কদরই বাঙালিরা বোঝে না, আমি এটা দুঃখ লাগে। তো যাই হোক, তো আমি ভিতরে ঢুকে নিই, আমার সাথে পরিবারে অনেকে ভিতরে ঢুকে ছবি টবি তুলছে। আমি শুধু ওই সড়ক দিয়ে হাঁটছি, মোটামুটি যে পথ যেটা ওইটুক দিয়ে হাঁটাহাঁটি করছি, আর ওদের ছবিগুলো নিচ্ছি। বিশেষ করে আমার নাতির ছবি নিয়েছি। মূলত আমার আমার মেয়ের যে হাজব্যান্ড এই এলাকায় মাধবপুর একটি সে চাকরি করে, তো সেখানেই আমরা বেড়াতে আসছি। আর সেই উসিলায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর কি। আমি সিলেটের প্রায় প্রতিটা আঞ্চলিক ঘোরাঘুরি আমার শেষ, যেহেতু আমার মেয়ের কাছে আসতে হয়। আমি যখনই ছুটি পাই তখনই বেড়াতে আসি, এবং পুরো সিলেটটাকে আমার ঘুরছি। আসলে সিলেটের প্রভাক্রমে সিলেট আমাদের মানে দেশভাগের সময় আমাদের সাথে থাকছে। যে অনেক সময় সিলেট নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল, সিলেটটাকে ইন্ডিয়ার মধ্যে রেখে দিতে চাইছিল, অনেক দ্বন্দ্ববার করে, অনেক কিছু আছে ঘটনার পিছনে। আমরা সিলেটটা শেষ পর্যন্ত পাইছি, পাওয়াতে এত সুন্দর জায়গাগুলো আমরা পাইছি। সিলেটের হবিগঞ্জ, সিলেটের মৌলভীবাজার, সিলেটের সুনামগঞ্জ, আর অরিজিনাল সিলেট, কোনোটা থেকে কোনোটাই সৌন্দর্যে কম নয়। অনেক পর্যটন এরিয়া, আমরা শুধু বাংলাদেশের পর্যটন এরিয়াটাকে আমরা সেভাবে হয়তো বিশ্ব দরবারে ফুটিয়ে তুলতে পারি নাই, আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে। আর বিদেশিরা আমাদের নিরাপত্তা, আমাদের দেশটাকে নিরাপদ ভাবে না, নইলে দেখার মতো অনেক কিছু বাংলাদেশে আছে। আমি যা দেখতেছি যে এত চমৎকার প্রাকৃতিক পরিবেশ,
আমি বেশি দেশে ঘুরি নাই, আমাদের ইন্ডিয়া আমি ঘুরেছি, ইন্ডিয়ার অনেক রাজ্যে ঘুরেছি। তো আমাদের দেশও তার থেকে কোনো অংশ কম না সৌন্দর্যের দিক থেকে। কিন্তু বাংলাদেশের পর্যটক প্রচুর ভ্রমণ করে। তো কিন্তু একটা যে জিনিসটা খারাপ দিক, আমাদের দেশে কিন্তু পর্যটন শিল্পে বৈদেশিক রেমিডেন্স খুব একটা আসে না, কারণ বিদেশিরা খুবই কম আসে, খুবই সংখ্যায় নগণ্য আর কি। আমি দেখছি যে কোনো জায়গায় আপনি যদি কক্সবাজার যান দেখবেন যে মানে 1%ও বিদেশিরা না আর কি, এত পার্সেন্ট তো দূরের কথা, খুবই কম আর কি, হাতে গোনা কয়েকজন তো দেখতে পাবে। তো ইদানিং হয়তো পাকিস্তান ইন্ডিয়া থেকে কিছু কিছু লোক আসে, কিন্তু অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে খুব কম আসে। তার রাষ্ট্রীয় কাজে যদি কেউ আসে তাহলে শুধু ভ্রমণের উদ্দেশ্যে খুব কম আসে। আর কিছু কিছু ফুড ব্লগাররা হয়তো বিভিন্ন দেশ থেকে আসছে আমাদের দেশে, যেহেতু আমাদের বাংলাদেশে ভ্যারাইটি ফুড পাওয়া যায়। তো যেটা বলতেছিলাম, যদি দেশটাকে যদি একটি স্থিতিশীল থাকতো, রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো এবং নিরাপদ যদি মনে করতো, এই জঙ্গিবাদের হামলা টামলা এগুলো যদি না হতো, বাংলাদেশে অনেক চোরাগোপ্তা হামলা হয়, এগুলো যদি না হতো তাহলে আমাদের ইনকাম হতো। পৃথিবীর বহু দেশ আছে যেগুলো শুধু পর্যটন শিল্পের উপর ভিত্তি করেই তাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত, সেগুলো তো আপনি অনেকেই জানেন। আমরা যেসব দেশ উন্নত মনে করি সেই সব দেশও কিন্তু পর্যটন শিল্প তাদের উন্নয়নের বিশাল ভূমিকা রাখে। আমি যদি নাম বলতে চাই তো বলি, আপনাদের নিশ্চয় আপনারা জানেন, তাও বলি, ফ্রান্স পৃথিবীতে সবচেয়ে বেশি পর্যটন শিল্পে ইনকাম করে। সেকেন্ড স্পেন, তারাও কিন্তু পর্যটন শিল্প থেকে পৃথিবীতে সেকেন্ড পজিশন আছে। ইটালি পর্যটন শিল্পে তৃতীয়। এরকম যদি আমরা করি, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলো এই পর্যটন শিল্পে প্রচুর ইনকাম করে। আর ছোট্ট একটি দেশ মাল্টা, সেটা শুধু পর্যটনের উপর বেঁচে আসছে। সাইপ্রাস বেঁচে আসছে। আমাদের এশিয়ান কান্ট্রি যদি বলি, শ্রীলঙ্কা পর্যটন শিল্পের জন্য তারা প্রধান ইনকাম পর্যটন শিল্পের উপর নির্ভর করে। মালদ্বীপ প্রধান ইনকাম সোর্স হতে পর্যটন শিল্প। থাইল্যান্ড প্রধান ইনকাম সোর্স পর্যটন শিল্প। এরকম অসংখ্য দেশ আছে যে পর্যটন শিল্প কারণে তাদের অর্থনীতি আরও বেশি চাঙ্গা। আমাদের অনেক রপ্তানিযোগ্য পণ্য আছে অনেক, আমরা রেমিটেন্স, আমাদের ছেলেরা, আমাদের বাংলাদেশের লোক গিয়ে বিদেশে চাকরি করে প্রচুর টাকা রেমিটেন্স পাঠায়, এটার কথা ঠিক। কিন্তু পাশাপাশি যদি আমাদের পর্যটন শিল্প থেকে যে সমপরিমাণ টাকা আসতো তাহলে আমাদের মাথা পিছু আয় অনেক বাড়তো, আমাদের জীবনযাত্রার মানও অনেক বাড়তো। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির কারণে, অস্থিরতার কারণে, মৌলবাদীর কারণে আমাদের এই পর্যটন শিল্পটা উন্নত হচ্ছে না। আর তার ছাড়াও শুধু মৌলবাদ না, আরও কয়েকটি ব্যাপার আছে। মৌলবাদীর কথা এই জন্যই বলছি যে পর্যটন শিল্প উন্নতি করতে হলে একজন বিদেশিদেরকে তাদের যে মানে পর্যটন শিল্পের জন্য যেই সব মানদণ্ড থাকা দরকার সেগুলো কিন্তু আমরা করতে পারবো না, ইচ্ছাগুলো করতে পারছি না। হয়তো সেগুলো আমাদের আমাদের মৌলবাদী যারা আছে তারা বাধা দেবে। যেমন তাদেরকে বার দিতে হবে, মদ খাওয়ার সুযোগ দিতে হবে, রাস্তাঘাট তারা চলাফেরা করে শর্ট পোশাকে, সেগুলো তো বাংলাদেশের মানবে না কেউ। তো যাই হোক, এইসব কারণে আমাদের বিদেশিরা আমাদের কাছ থেকে খুব একটা আসছে না আমাদের। অথচ অ্যারাবিক কান্ট্রিতেও কিন্তু অনেক পর্যটক আছে, তারাও কিন্তু ওগুলো কিছু মাথা কামায় না, কে কী পোশাক পরলো, কে কী খাইলো। প্রচুর বার আছে বিদেশে, অ্যারাবিক কান্ট্রিতেও আছে। তারা বিচের মধ্যে কত বেলি ডান্সের আয়োজন করে। আর সবচাইতে মনে হয় যেন আমাদের দেশটাই দ্বিতীয়, এত কট্টর কল্পনাই করা যায় না যে কে কী পড়লো সেটা নিয়ে তার মাথা কামায়। আর কোনো ফ্যাসিলিটিস তো দিতে পারেই না। তার উপরন্তু রাস্তাঘাটের যে অবস্থা, সরকারও দৃষ্টি খুব একটা বেশি নাই। যে কোনো জায়গায় যাইতে হইলে পরিবহন ব্যবস্থা ভালো থাকতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের খুব একটা নাই। সেখানে পর্যটন শিল্প উন্নয়ন করতে হলে খাবার দাবার, রেস্টুরেন্ট, হোটেল, থাকার জায়গা এগুলো থাকতে হবে, সেগুলোও কিন্তু নাই। এগুলো শুধু হয়তো চিটাগাঙে আছে,
আর তেমন আপনাকে জাফলং গেলেও পাবেন না, কিন্তু খুব একটা ভালো থাকার জায়গা। সিলেটের মানে দু একটা আছে মৌলভীবাজার দিকে, শ্রীমঙ্গলে, তাও খুবই নামি দামি হোটেল, নর্মাল হোটেল খুব কম, থাকার হোটেল খুব কম আছে। তো এসব কারণে আমাদের পর্যটন শিল্পটা পিছিয়ে আছে। আমি এই জন্য কথা বলতেছি যে শ্রীলঙ্কা মানুষের দেখে কি, শ্রীলঙ্কায় কিন্তু এই চা বাগানই দেখে ম্যাক্সিমাম, আর সমুদ্র। তো এগুলো তো আমাদের দেশেও আছে। চা বাগানের সৌন্দর্য আসলেই কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য। এটা যারা সামনে থেকে দেখে তারা বুঝে যে কতটা সুন্দর। আমি যখন দেখি নাই আগে, আমি কিন্তু খুব বয়স্ক হয়েই দেখছি আর কি চা বাগান, আগে কিন্তু খুব একটা বেশি সৌভাগ্য হয়নি। তো যদি বয়সের কথা বল 40 বছর পর থেকে চা বাগান দেখি, তার আগে কিন্তু আমি দেখি নাই। চা বাগান যে এত চমৎকার কল্পনা করা যায় না, সে দেখতে সুন্দর, অনেক সুন্দর লাগে। আর সিলেটে আমি দেখলাম অনেক চা বাগানের কাছে কিন্তু লেক আছে। তো লেকগুলো কিন্তু আমি যা শুনলাম এটা প্রাকৃতিক লেক। তো মৌলভীবাজার একটা মাধবপুর লেক আছে, তার পাশেও কিন্তু চা বাগান আছে, এবং সেই ওই লেকটা আরও অনেক বড়, আরও বেশি পানি। তো এটার মধ্যে লেকটা মোটামুটি অত বড় না, তারপরেও একেবারে ছোটো যে তাও না। তো আজকে শীতের দিন, এই জন্য কিন্তু এই লেকের পানি কম আর কি। তো আমার ছেলে মেয়েরা যারা গেছে, পরিবারের লোকজন, তারা কিন্তু খুব এনজয় করতেছে। আর আমি ওদের স্মৃতি ধরে রাখার জন্য আমি ক্যামেরাম্যানের ভূমিকা ছিলাম। তাছাড়া আমি এগুলো অনেকটা স্মৃতির জন্যে আমি ইউটিউবে দিয়ে রাখি, যাতে আমরা পরে আবার দেখতে পারি, এই আর কি। বা আমরা যারা দূরে থাকি তারা যেন দেখতে পারে, আমার আত্মীয় স্বজনরা যেন দেখতে পারে। আর কেউ যদি অন্য কেউ দেখলো কোনো আপত্তি নেই, তারাও দেখে, বন্ধুবান্ধবরাও দেখে। তো এইসব কারণে আমি করি, ভিডিও করি। কারণ একদিন এটা বললাম না যে আমার অবর্তমানে তারা আমাকে দেখতে পারবে, সেটা আমার উদ্দেশ্য। এই জন্য ভিডিওর মধ্যে আমিও নিজের ছবি রাখি, নিজের ভিডিও কিছুক্ষণ রাখি। কারণ আমার যেসব আত্মীয় স্বজন মারা গেছে তাদের কিন্তু আমি দেখতে পারি না এখন, আমার বাবাকে দেখতে পারি না। তাদের যদি ভিডিও থাকতো তাহলে কিন্তু আমি দেখতে পারতাম। তো সব কিছু মিলেই কিন্তু আমার এই ইউটিউবে আপলোড করা, আমি জানতামও না যে ইউটিউব দিয়ে যে মানুষ ইনকাম করে। আমি কিন্তু অনেক আগে থেকে আপলোড করি, তখন আমি জানতামও না যে এখান থেকে এটা কি মনিটাইজেশন করে ইনকাম করে, আমি জানতামও না। আমি দিতাম ভিডিও, আমার কিন্তু 256 টাকা 58 বা 300 কাছাকাছি ভিডিও আছে, যদি আমার কোনো সাবস্ক্রিপশন নাই। কারণ আমি কখনো সাবস্ক্রিপশন কথা বলি না, কারণ এটা আমি কোনো ইনকাম করার উদ্দেশ্যে আমি করি না, জাস্ট শখের জন্যই করি। তারপরেও কেউ যদি দেখে এবং কমেন্টস করে, বা যদি দেখে যে সাবস্ক্রিপশন করছে, সেক্ষেত্রে আমার ভালো লাগে, এটা অস্বীকার করতে পারি না যে হ্যাঁ আসলে তো একজন আমারটাকে খুব পছন্দ করছে, পছন্দ না করলে তো সাবস্ক্রিপশন করতো না। তো করলে আমার সেটা ভালো লাগে। তো বিশ্বের সবচেয়ে স্লোতম সাবস্ক্রিপশন আমার এইটা আর কি, আমার যে চ্যানেল সেটা। কারণ আমি নিয়মিতভাবে 2017 সাল থেকে 8 বছর যাবৎ আমি ভিডিও আপলোড করি। আমি প্রথমে গান করতাম, গান দিতাম, সেই গানগুলো এখন আমি আলাদা একটা চ্যানেল করছি, এটাতে গানগুলো কেটে দিচ্ছি। আমি মূলত গানগুলো আমি আমার নিজের গান গায়ে আমি আপলোড দিতাম। তো সেই গানগুলো আমি এখন এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর গানের ভিডিওগুলো আমার স্টার মেকারে আছে এবং ফেসবুক পেজে আছে। সেই জন্য এটাকে শুধুমাত্র আমি ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, ডেইলি অ্যাক্টিভিটিস এগুলো দিয়ে রাখি। তো যেটা বলতেছিলাম, স্লোতম সাবস্ক্রিপশন রাইট, যে 8 বছরে মাত্র 248টা সাবস্ক্রিপশন হয়েছে। তারপরও যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এরা তো কোনো সুন্দরভাবে করি না, নর্মালভাবেই করি, এবং কোনো ভালো ক্যামেরা দিও না, মোবাইল ক্যামেরা দিয়েই করি। তারপরে 2-1 যে দেখছেন, এরকম ভালো লাগে। আমার পরিবারে আর কয়জন হবে? তো একটা ভিডিও কয়েকশো হয়, তার মানে 300, 400, 500, 1000, 2000
হয়েছে। এরকম এরকম ভিডিও কয়েক কাছে দেখলাম, অনেকের ভালো লাগে। কারণ আমি কিন্তু এই ট্রাভেল ব্লগ দেখা শুরু করছি মূলত কিভাবে কোনো জায়গায় যাব সেটার কারণে কিন্তু আমি দেখছি। আমি যখন ইন্ডিয়াতে যাব তখন আমি কিভাবে ইন্ডিয়াতে যাব গিয়েছিলাম, কীভাবে যাব সেই কারণ থেকে কিন্তু আমি কীভাবে ট্রেন দেওয়া যাওয়া যায়, ওই গেলে কোথায় কী দেখবো, আমি কিন্তু ব্লগ দেখে দেখে শিখছি। তো এই জন্যই ব্লগ আমি অনেক সময় এগুলো রাখি, আমার কিছু ইনফরমেশনও দিই কীভাবে যাওয়া যায়, খরচ কত। তো সেটা অনেকের উপকার হয়। যেটা আমি আগে বলছিলাম শুরুতেই, যে এই জায়গাটাতে স্পটে আসতে সরাসরি কোনো পাবলিক যানবাহন নাই, যে বাস দিয়ে কেউ আসতে পারবে না। এটা ঢাকা সিলেট মহাসড়ক থেকে বেশ কয়েক কিলোমিটার ত্রিপুরা রাজ্য থেকে ভিতর দিকে আর কি, উপজেলা লেভেলে বানারীপাড়া কী যেন ওই চুনারুঘাট উপজেলার কাছ দিয়ে যাওয়া লাগে। যদিও এই স্পটটা পড়েছে মাধবপুরের একটা অংশ, তেলিয়াপাড়া নাম। তো সেখানে যাইতে হইলে স্কুটার দিয়ে অথবা আমরা যেটা বলি বেবি ট্যাক্সি অথবা সিএনজি, সেটা দিয়ে আসতে হবে সিলেট মহাসড়ক থেকে। সিলেট মহাসড়ক থেকে এই বানারীপাড়া না কি যেন চুনারুঘাট এলাকা, চুনারীঘাটের দিকে যে রুটটা গেছে সেই রুটে দিয়ে যেতে হবে। সেই রুটটা কিন্তু অনেক সুন্দর রুট একটা। সেই রুট কিন্তু আবার শায়েস্তাগঞ্জের কাছে গিয়ে মিলছে আর কি। কেউ যদি মাধবপুর থেকে একটু আগে গেলেই তা ওই রুটটা হাতের ডান দিকে ওই চুনারুঘাটে যাওয়ার যে রুটটা আছে সেই রুট দিয়ে যাওয়া লাগে। সেই রুট আবার ভিতর দিয়ে সেই শায়েস্তাগঞ্জের সাথে যে মিলছে। আমরা শুনলাম যে অনেক অতীতে নাকি এই রুটটাই ছিল, যে রুটটা দিয়ে আমরা গেছি ইয়াতে যাওয়ার জন্য, সিলেটে যাওয়ার জন্য এই রুটটাই ছিল। পরবর্তী পর্যায়ে ওই রোডটা পরে বাইপাস হিসাবে মেইন রোডটা চালু হয়েছে। আগে কিন্তু ভিতর দিয়ে হয়ে যাইতো, এখন থেকে 30-40 বছর আগে। এটা হচ্ছে শ্রমিকদের বাড়ি, যে চা শিল্পের যে শ্রমিক তাদের বাড়িঘর। তো তখন হাঁটতে হাঁটতে মনে করতেছিলাম এখানে যদি বিখ্যাত ব্লগার এমডি ফিস আসতো তাহলে সাথে সাথে কিন্তু সে কিন্তু এই শ্রমিকদের সাক্ষাৎকার নিত। আমরা তত প্রফেশনাল না, আমরা সেগুলো পারবো না। আর ওই ছেলে খুব মিশুক, এই যারা আগুন হইতেছে এরা শ্রমিক। তো এর কাজ দিয়ে এখন আমরা ফেরত যাচ্ছি, সারাদিন দেখছি, এখন ফেরত যাচ্ছি। তো সারাদিন বলছি কেন, ওই পুরো আধা ঘন্টা পুরো হাঁটলাম। একটাই খারাপ দিক, প্রচুর ময়লা করে রাখছে। আর তো ওইটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবারই প্রয়োজন, কিন্তু কেন যেন প্রত্যেক স্পটে গিয়ে দেখি প্রচুর ময়লা, কেউ পলিথিন বিভিন্ন কিছু ফালায় রাখছে আর কি। তো যাওয়ার আগে ওই সিতম্বের কাছে গিয়ে আবার একটু স্তম্ভ যেটা এটা একটু ভালো করে দেখব। তো যাওয়ার আগে আবার এই চা বাগানের কাছ দিয়ে যাচ্ছি, কারণ আমরা একটু অনেক ভিতর দিয়ে গেছিলাম, সেই জন্য স্মৃতিস্তম্ভের কাছেই মূলত গাড়িগুলো রাখার জায়গা, ওখানে আমরা যাচ্ছি। ওই দিকে যে জঙ্গলটা দেখছেন সেটাও যাওয়ার মতো জায়গা, কিন্তু আমার সময়ের অভাবে কিন্তু যেতে পারিনি। যেটা বলছিলাম, যেখানে সমতল ভূমিতে কিন্তু চা বাগানটা করছে আর কি। তো এই দেখছেন সুন্দর সমতল ভূমিতে আছে, বিক্ষিপ্তভাবে আছে চা বাগানটা। তা হচ্ছে গাছগুলো তো বেশি বড় না। আরেকটা জিনিস দেখছি, চা বাগানে যে ফুল হয়, চার যে ফুল হয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। আগে জানতাম না চা গাছে যে ফুল হয়, সুন্দর ফুল হয়। প্রায় সূর্য ডুবে ডুবে ভাব, আর বেশিক্ষণ আমরা দেরি করব না।
যাওয়ার আগে আবার একটু ফটো তুলতেছি, আমরা ফটো তুলব সবাই মিলে একসাথে। তবে আজকে খুব শীত পড়েছিল, অনেক শীত, কিন্তু মোটামুটি আমাদের দেখা শেষ। তো যাওয়ার আগে ওইখানে আবার একটু পায়চারি করলাম। আর এখানে দুটা বাচ্চা শিশু লাল ফুল, শাপলা ফুল তুলে বলতেছিল যে একটির দাম 10 টাকা করে। মনে হয় দুষ্টামি করতেছিল আমার ধারণা। তো বলতেছে 10 টাকা করে নেবেন কি না, হাসতেছিল। ওরাও বোধহয় ঘুরতে আসছে কারোর সাথে। এই সিএনজি দিয়ে আমরা আসছিলাম। সিএনজিওয়ালা লোকটা খারাপ না, তাকে বললাম যে আপনারটা দিয়ে আমরা ফেরত যাব, আধা ঘন্টা লাগবে। সে আমাদের জন্য ওয়েট করতেছে এবং আসা যাওয়া মিলে তাকে আমরা মাত্র 500 টাকা দিচ্ছি, আর কিছু বকশিস দিচ্ছি। দূরত্ব কিন্তু একবার কম না, মাধবপুর বাজার থেকে কিন্তু বেশ দূর কিন্তু কম না। কিন্তু একটাই খারাপ দিক যে মেইন প্রধান সড়ক দিয়ে আসতে হয় কিন্তু অনেকক্ষণ, তারপরে প্রধান সড়ক থেকে 20-25 মিনিট আবার ভিতর থেকে আসতে হয়। তো প্রধান সড়কে আসতে হইতেছে, যেহেতু আমরা বাসে আইতে চেয়েছিলাম। বাস কিন্তু যেখান দিয়ে আমরা হাতের ডান দিকে চুনারো ঘাটের রাস্তা ঢুকছি, ওই জায়গায় কিন্তু বাসের স্টেশন আছে। ইচ্ছা করলে আমরা মাধবপুরে বাসে আসতে পারতাম, কিন্তু দেখলাম রাস্তা অনেক যানজট, বাসে চললে অনেক দেরি হবে। সেই জন্য এই হাইওয়ে রোডে ঝুঁকি নিয়ে সিএনজি দিয়ে আসছি, যদিও আসা উচিত নয়, কারণ হাইওয়ে রোডে সিএনজি আসাটা মানে বিপজ্জনক। আমিও একটু ছবি তুললাম। সিএনজি ড্রাইভারের কাছ থেকে আমরা আধা ঘন্টা সময় নিয়েছিলাম। আধা ঘন্টার মধ্যে আমাদের দেখা কমপ্লিট। এখনই আমরা রওনা হচ্ছি এবং ভিডিও করা আজকের মতো এখনই শেষ হবে। তারপরে আমরা আমাদের মাধবপুর বাজারে চলে যাব, ওখানে কিছু একটা পার্কে ঘোরাঘুরি করে এখনই আমাদের ভ্রমণটা শেষ হবে। খোদা হাফেজ।